তো আমরা ভেনিসে ২ রাত ২ দিন স্টে করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। আর এখানে ঘটে যায় সবচেয়ে বড় স্ক্যাম। এক্সাইটমেন্টের ঠেলায় ১১ নভেম্বরের জায়গায় আমার হাসব্যান্ড ১১ ডিসেম্বরের রিটার্ন টিকেট কাটে। আর এটা ওর একদমই চোখে পড়ে না। ব্যাক করার আগের দিন রাতে যখন ও আবার চেক করে তখনও ও খেয়াল করে না যে ও এটা ডিসেম্বরে কেটেছে, নভেম্বরে না কেটে। এইজন্যই বারবার অনলাইনে চেকিং দেওয়ার পরও চেক-ইন নিচ্ছিল না। কারণ ১ মাস আগে তো আর চেক-ইন নেওয়া পসিবল না। তো আমরা যখন তড়িঘড়ি করে এয়ারপোর্টে চলে আসি অ্যান্ড এসে আমাদের কোনো ফ্লাইট দেখতে পাচ্ছিলাম না। তারপর এখানকার লোকদের জিজ্ঞেস করার পর উনার চোখে পড়ে, উনি দেখে যে এটা আজকে ১১ নভেম্বর আর তুমি টিকিট কেটেছো ১১ ডিসেম্বরের। তো এই ফ্লাইট কিভাবে দেখাবে? অ্যান্ড সবচেয়ে প্রবলেমের ব্যাপার হচ্ছে ওই দিন কোনো ফ্লাইটই ছিল না সুইডেনের। পরে আর কি করার, তারপর তো কিছু করার নেই। অনেকক্ষণ ঠান্ডা মাথায় বসলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা আবার নেদারল্যান্ডে ঘুরতে চলে যাই। দেন নেদারল্যান্ডে একদিন স্টে করার পর আমরা পরের দিন সুইডেনে ব্যাক করি। কারণ ওই দিন কাছাকাছি কোনো এয়ারপোর্ট থেকে সুইডেনের কোনো ফ্লাইট ছিল না। তো আমরা কি করব, যেহেতু আমরা খুবই এক্সস্টেড ছিলাম, তারপর ফ্লাইট মিস করেছি এইভাবে, মানে পুরো টাকাটাই ওয়েস্ট ফ্লাইটের। কি আর করার, কিছু করার নেই। যে প্ল্যানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটার উল্টাপাল্টা হয়ে এই সমস্যাটা হয়েছে। আদারওয়াইজ এরকম হতোই না। আসলে যে কোনো ট্রিপে গেলে প্ল্যান ম্যান্ডেটরি। প্ল্যান যদি ঠিকঠাক না থাকে তাহলে প্রবলেমটা হয়। আর একটা প্ল্যান নিয়ে গিয়ে হঠাৎ করে আরেকটা প্ল্যান করলে যে প্রবলেমটা হয় সেটা আমরা ফেস করেছি। মেইনলি আমাদের যাওয়ার কথা ছিল স্পেন। স্পেন থেকে ইতালিতে একদিন স্টে করবো আমরা। তারপর আমরা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো। সুইজারল্যান্ড ঘুরে তারপর আমরা আবার সুইডেনে ব্যাক করবো। বাট আনফরচুনেটলি ওইখানে অনেক বেশি ঠান্ডা থাকার কারণে আমি যেতে চাইনি। যেহেতু আমার সুইজারল্যান্ড ড্রিম কান্ট্রি, তো আমার এই কান্ট্রি নিয়ে অনেক বেশি প্ল্যান আছে, যেটা আমি এই উইন্টারের মধ্যে করতে পারবো না, তা আবার -2। দ্যাটস ওয়াই আমি যাইনি। পরে ডিজাস্টার ঘটে গেছে আর কি। তারপর আর কি করা, সারা রাত ভরে আমরা নেদারল্যান্ডে ঘুরি। তারপরের দিন আমাদের আবার ফ্লাইট সুইডেনের। যেহেতু আমরা 2টা ব্যাকপ্যাক নিয়েছিলাম বড়, কোনো লাগেজ ক্যারি করিনি সাথে, তো ব্যাকপ্যাক গুলো আমাদের সাথেই ছিল সব সময়। তো নেদারল্যান্ডে গিয়ে আমরা ওই ব্যাকপ্যাক গুলো দিয়ে দিই ওদের কাছে, যাতে আমরা একদম সুইডেন এসে নিতে পারি আর আমরা রিল্যাক্সে ঘুরতে পারি। কারণ যেহেতু আমাদের কোনো হোটেল রুম নেওয়া ছিল না, সো আমরা যাতে রিল্যাক্সে ঘুরতে পারি, আমাদের যাতে বোঝান না লাগে, সে কারণে আমরা ফ্রিলি ঘুরতে পেরেছিলাম। এন্ড আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ আমি মাত্রই দেশ থেকে গিয়েছিলাম 4 দিন আগে, বলেছি এর আগেও। তারপর এত ঘোরাঘুরি, এত হাঁটাহাঁটি, সবকিছু মিলিয়ে আমার পা, বডি কিছুই সাপোর্ট দিচ্ছিল না, আমি আর নিতে পারতেছিলাম না। সো যাই হোক, যেহেতু ঘুরতে এসেছি, সো ঘুরে যদি না যাই পরে আফসোস হবে। এন্ড আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার অলওয়েজ। যে আমি কখনো সাফার ঢাকার বাহিরেই যাইনি কোনোদিন, সে আমি হঠাৎ করে সুইডেনে এসে 4 দিনের মাথায় আরো 3টা দেশ ঘুরে ফেলেছি। ইনশাল্লাহ মোর টু গো বিফোর আই স্লিপ। আর এখানে যেহেতু উইন্টার মাত্র আসতেছিল, তো তখন কুয়াশা পড়তো সকালবেলা। তো প্লেনটা ল্যান্ড করতে পারতেছিল না কুয়াশার কারণে। এতটা প্রবলেম ফেস করা লাগছে, কারণ একদম মেঘের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছিল একবার, কুয়াশার ভেতর দিয়ে ঢুকে যাচ্ছিল একবার। তো অলমোস্ট 30 মিনিট লেগেছে ল্যান্ড করতে, কারণ এতটাই প্রবলেম হচ্ছিল, কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো তারপর ফাইনালি আল্লাহ আল্লাহ করে ল্যান্ড করে। এন্ড তারপরে আমরা বাসায় চলে আসি। তো ওই দিন আর আমি কিছুই রেকর্ড করিনি, যেহেতু আমরা জার্নি করে এসেছিলাম। সো নীলিমা আপু অ্যান্ড মারুফাপুর বাসায় আমাদের খাবারের দাওয়াত ছিল। এটা তার পরের দিন, যেহেতু আমি মাত্রই এসেছিলাম আর টায়ার্ড ছিলাম, সো আমার হাজবেন্ডই আমার জন্য রান্না বান্না করতেছিল। তারপর আর সেভাবে কয়েকদিন কিছু রেকর্ড করা হয়নি। তারপর আইয়ানের বার্থডে পার্টি ছিল, তো এখানে সবাই বেলুন ফোলাচ্ছিল অ্যান্ড আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। কারণ বেলুনে আমি ভয় পাই, বেলুন যখন ফুলাইতে যে আমার মনে হয় ফুটে যাবে, তো আমার খুব ভয় লাগে ওই সাউন্ডটা, যার কারণে আমি ফোলাচ্ছিলাম না। আর এদিকে সব ছেলেগুলা মিলে আইয়ানের বন্দুক দিয়ে নিজেরা খেলতেছিল। মানে এগুলা বড় বাচ্চা, সবগুলা দেখেন কিভাবে মারতেছে, একটার পর একটা, কে কার চাইতে বেশি মারতে পারে। আর যেহেতু এসে আমার বার্থডে ছিল, সো বার্থডেতে সবাই আমাকে সাংসারিক গিফট দিচ্ছিল। যেহেতু আমার হাজবেন্ড এতদিন ব্যাচেলর ছিল, সো এখন যেহেতু আমি চলে এসেছি, সো আমাদের একটা সংসার হয়ে গিয়েছে। এই জন্য সবাই বাসায় কি কি লাগবে এগুলো দেখে দেখে গিফট দিচ্ছিল। সবাই খুব ইফেক্টিভ গিফট দিচ্ছিল আমাদেরকে। আরো বাকিদের গিফটও দিয়েছে, বাট ওগুলো আমি পিকচার তুলেছিলাম, বাট ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আর এখানে একটা বাঙালি ভাইয়ের ওয়াইফ, উনি জাপানিজ। তো জাপানিজ ভাবে আমাকে কিউট একটা রিচুয়ালস এর প্যাকেট দিয়েছেন, সাথে একটা সুন্দর চিরকুট লিখে দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর এভরিথিং।